আপনার জন্য সিন্ধু নীল পর্ব ৩ লিখেছেন সারিকা হোসাইন। আপনাদের সাথে আমি আছি সুহা ইসলাম। দেখুন মেজর মোহিত, আপনার মায়ের হার্টে পেসমেকার মেশিন বসাতে হবে। আপনার মা অনেক দিন ধরেই এখানে ভর্তি রয়েছে। আমি দীর্ঘদিন ওনার চিকিৎসা সেবা দিয়ে আসছি। ওনার সমস্ত কন্ডিশন আমার নখদর্পণে। ওনার হার্টের স্বাভাবিক কার্যক্রম বলুন বা স্পন্দন তৈরি করাই বলুন, ওনার হার্টের যেই কন্ডিশন, এখন আপনি অনুমতি দিলেই আমি মেশিন বসানোর জন্য অপারেশন করার ব্যবস্থা নিব। মেশিন বসালে কি আমার মা পুরোপুরি সুস্থ হয়ে যাবে ডক্টর? মোহিতের কথা শুনে চুপ করে দৃষ্টি নত করে ফুস করে নিঃশ্বাস নিলেন প্রফেসর সারোয়ার জাহান। দেখুন মেজর, হায়াত মৌত উপরে যিনি আছেন তার হাতে। আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারবো না, তবে আমার বিশ্বাস আপনার মা সুস্থ হবে। কথাটি বলে মোহিতের হাতের উপর হাত রাখলেন প্রফেসর। আর দেরি করবেন না মেজর, দেরি করলে অবস্থা শুধু খারাপ হতেই থাকবে। যত দ্রুত সিদ্ধান্ত নেবেন তত ওনার জন্য ভালো। চোখ বন্ধ করে কিছু একটা ভাবল মোহিত। পরক্ষণেই গমগমে কণ্ঠে বলে উঠল, আপনি অপারেশনের সব কিছু রেডি করুন। কিন্তু মেজর, একটা প্রবলেম আছে। এই বলে একটা পেপার এগিয়ে দিলেন প্রফেসর মোহিতের দিকে। এটা কি? মেজর মোহিত, এখানে আপনাকে বন্ড সই দিতে হবে। কথাটি শোনা মাত্র মাথায় আকাশ ভেঙে পড়ল মোহিতের। জিজ্ঞাসু দৃষ্টিতে মোহিত প্রফেসরের দিকে তাকালো। আসলে অপারেশনের একটু জটিলতা রয়েছে। ভাগ্য খারাপ হলে ওটি টেবিলেই উনি মারা যেতে পারেন। কিন্তু আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখবো না মেজর। প্রফেসরের কথা শুনে চোখের মধ্যে জ্বালা শুরু হলো মোহিতের। এখন কি ভারী বর্ষণ হবে চোখের দুকুল ছাপিয়ে? এমনটা কি হবার কথা ছিল? আজ থেকে 6 বছর আগের ভাবনায় ডুব দিল মোহিত। শীত বিদায় নিবে নিবে ভাব, কিন্তু রাতে হালকা শীতের আমেজ রয়েছে এবং দিনে চকচকে সোনালি রোদ। আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে। মোহিত তখন সেকেন্ড লেফটেন্যান্ট। তার পোস্টিং ছিল কুমিল্লা ক্যান্টনমেন্টে। মোহিত সকালে জগিং শেষ করে শাওয়ার নিয়ে ডাইনিং হলের উদ্দেশ্যে পা বাড়িয়েছে মাত্র। হঠাৎই মোহিতের হাতে থাকা মুঠোফোন ভাইব্রেট শুরু হলো। স্ক্রিনে দৃষ্টি ফেলে পাপান আংটি দেখে হাসি ফোটে মোহিতের ঠোঁটে। হ্যালো, কেমন আছো মোহিত? ভালো আছি পাপা, তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক ভালো আছি। একটা খুশির খবর আছে তোমার জন্য মোহিত। জি পাপা, বলো। নামিনের বিয়ে ঠিক করেছি। জানি সব কিছুই অনেক দ্রুত হয়েছে, তোমাকে জানানোর সময় হয়নি। পাত্র নামিনের বেশ পছন্দ হয়েছে। বাকি কথা বাসায় এলে বলবো। আজই তুমি ঢাকায় ব্যাক করবে, রাতে এঙ্গেজমেন্ট। বোনের বিয়ের কথা শুনে মোহিত প্রথমে অনেক খুশি হয়, কিন্তু পরে ভাবতে থাকে সব কিছু এত দ্রুত হয়ে যাচ্ছে। মোহিত জানে তার বাবা একজন বিচক্ষণ মানুষ। সে ভুল সিদ্ধান্ত নিবে না অবশ্যই, কারণ একজন বিচক্ষণ ম্যাজিস্ট্রেট আর যাই করুক যাত্রার হাতে কখনো মেয়ে তুলে দেবে না। মোহিত আরও কিছু কথা বলে ফোন কেটে দেয়। নিজ কক্ষে ব্যাগ গুছাচ্ছে মোহিত। একমাত্র বোনের বিয়ে বলে কথা। 15 দিনের ছুটি নিয়ে মোহিত ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এখন বিকেল 5টা। দাঁড়িয়ে আছে তার বাড়ির মেইন ডোরের সামনে। কলিং বেল টিপে অপেক্ষা করছে। খুট করে খুলে গেল দরজা। দীর্ঘ 6 মাস পর মোহিত বাসায় এসেছে। মোহিতকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল 10 বছরের এক বালক। চিৎকার করে বলে উঠল, ভাইয়া। আদরের ছোট ভাইকে কোলে জড়িয়ে তুলে ফেলল মোহিত। নামিরা আর মোহিতের চাইতে বয়সে অনেক ছোট এই পুচকো মুকিত। যেমন বাড়ির ছোট সদস্য, তেমনি কিউট একটা বাচ্চা। এজন্যই তো সকলের চোখের মধ্যমণি। হুট করে এলে জানালে না কেন? তোকে সারপ্রাইজ দিলাম। পাপা জানতো, মাও জানতো, তোকে কেউ জানায়নি। আমি নিষেধ করেছি তাই। এই বলে কোল থেকে মুকিতকে নামিয়ে সোফায় ফেলে দিল মোহিত। ফেলেই সুড়সুড়ি দেওয়া শুরু করলো। মুকিত হেসে কুটোকুটি। তাদের দুই ভাইয়ের খুনসুটি হাসাহাসি করার শব্দে রান্নাঘর থেকে দৌড়ে এলেন মিসেস তারিন রহমান আর নামিরা এসেই মোহিতের কান টেনে ধরল। এই 6 মাসে একবারও আসতে মন চায়নি তোর? আহ আপু, লাগছে। মা, লাগছে, ছাড়তে বলো। না, ছাড়বো না, লাগার জন্যই ধরেছি। আচ্ছা সরি, মাফ করে দে আপু, নেক্সট বার থেকে প্রতি মাসে মাসে আসবো। মুকিত নামিরাকে অনুনয়ের সুরে বলল, ছেড়ে দাও না আপুমনি, ভাইয়ের কানে ব্যথা লাগছে। ভাইয়ের উকিল হয়েছিস?
মুকিত মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালো। আচ্ছা যা, ছেড়ে দিলাম। ছেলে মেয়েদের এমন কীর্তি দেখে হেসে ফেললেন মিসেস তারিন। তোদের নিয়ে আর পারি না। যা মোহিত, ফ্রেশ হয়ে খেয়ে নে, কাজ আছে অনেক। এই পুটু, এই ব্যাগে যা যা আছে সব তোর, যা নিয়ে নে। মুকিত যেন আকাশের চাঁদ হাতে পেল। এর জন্যই তো ভাইকে তার এত ভালোবাসতে ইচ্ছে করে। এবার নামিরার পিছু নিল মোহিত। তুই প্রেম করেছিস না? নামিরা হাত উঁচিয়ে বলে, মারবো এক ঠাঁটিয়ে। আচ্ছা বুঝেছি, লজ্জা পেতে হবে না, শুধু বল বরকে। পটাপট নাম বলে ফেল। তুই চিনিস? আমি চিনি। নামিরা লজ্জায় মাথা নিচু করে মুখ টিপে হেসে ফেলল। সোহাগ ভাই দিকে দৃষ্টি ফেলে নামিরার রক্তিম গাল আর ওড়নার কোনা আঙুলে পেঁচানো দেখে মোহিত বুঝে ফেলে ইজ রাইট, শিওর সোহাগ ভাই। নামিরা মাথা দুলিয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। কিভাবে পটালি ওই হাবলুটাকে? নামিরা চোখ রাঙিয়ে বলে ওঠে, মার খাবি মোহিত। মোহিত খুব ভালো করে সোহাগ নামের ছেলেটিকে চেনে। মোহিতের বাবার বাল্যকালের এক বন্ধুর ছেলে এই সোহাগ। ছেলেটি গ্রামে থাকতো। একদিন মোহিতের বাবা আদনান ওয়াসিফ অনেক রাত্রে একটি ছেলেকে এনে কঠিন গলায় সবাইকে ডেকে বলেছিল, আজ থেকে এই ছেলে আমার ছেলেদের মতো, সেও এ বাড়ির সদস্য এখন থেকে। ও আমার বন্ধু হামিদের ছেলে। ওর বাবা দুদিন আগে এই দুনিয়া ত্যাগ করেছে। এহ জগতে ওর কেউ নেই। তোমরা কেউ কখনো ওর সাথে কোনো প্রকার খারাপ আচরণ বা অশোভনীয় কিছু করবে না, তাহলে আমি অনেক কষ্ট পাবো। আজকে আমি এই এতিমের গার্জিয়ান হলাম। ভবিষ্যতে আমার অবর্তমানে এই ছেলের দোয়ার আল্লাহ চাইলে অন্য কেউ তোমাদেরও গার্জিয়ান হবে। সোহাগ তখন ইন্টারমিডিয়েমে এক্সাম দিয়েছে কেবল। এই অবস্থায় কোথায় যাবে, কার কাছে যাবে, কিছুই ঠাহর করতে পারছিল না। এমন সময় ফেরেশতার মতো সামনে এসে দাঁড়িয়েছিল আদনান ওয়াসিফ। মিসেস তারিন সোহাগকে কাছে টেনে বলেছিল, আমাকে আম্মা ডাকতে পারবি? সোহাগ সেদিন মিসেস তারিনকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিল। সোহাগ পড়াশোনায় অনেক ব্রিলিয়ান্ট ছিল। নিজের পড়াশোনার পাশাপাশি নামিরা আর মোহিতকেও অঙ্ক ইংরেজি পড়াতো অবসর সময়ে। নামিরার এসএসসি পরীক্ষার সকল নোটস নিজ হাতে তৈরি করে দিয়েছিল সোহাগ। যেদিন ইন্টারমিডিয়েট এক্সামে সোহাগ জিপিএ 5 পেল, সেদিন মিসেস তারিন আর আদনান ওয়াসিফের খুশি দেখে কে। নিজের সন্তানের মতো সকল সুযোগ সুবিধা দিয়েছিলেন সোহাগকে। পড়িয়েছেন পাবলিক বিদ্যালয়ে। নিজের যোগ্যতা বলে সোহাগ নামকরা এক কলেজের ইংরেজি বিষয়ক প্রফেসর হিসেবে নিয়োগ পায়। মোহিত আগেই বুঝেছিল সোহাগের জন্য নামিরার মনে কোথাও কিছু আছে, কিন্তু এটা যে প্রেম ভালোবাসা পর্যন্ত গড়াবে তা ভাবতে পারেনি মোহিত। কারণ সোহাগ ছিল খুবই সাদাসিধে, ঘর কোনো টাইপ ছেলে। 3 তলার চিলেকোঠার ঘরটাতে সারাক্ষণ পড়াশুনো করে কাটাতো, খাওয়া দাওয়ার সময় ছাড়া। মায়ের ডাকে ধ্যান ফিরল মোহিতের। খেতে আর কিছু কাজ আছে, হাতে হাতে করে দে। কাজগুলো বুঝিয়ে দিয়ে চলে গেলেন মিসেস তারিন। চারিপাশে আলো ঝলমল করছে। কিছু কাছের আত্মীয় এসেছে। বাচ্চাদের হাসাহাসিতে মুখরিত চারপাশ। বাড়িতে যেন চাঁদের হাট বসেছে। নামিরার আকদ হবে আজ। মোহিত কর্মব্যবস্থায় তার বাবার খবর নেওয়ার সময়ই পায়নি। তবুও তার মায়ের কাছে জানতে চেয়েছে, মা পাপাকে দেখছি না কোথাও? আছে কোথাও কাজে ব্যস্ত, হয়তো আকদের সময় দেখতে পাবি বলেই অন্যদিকে চলে গেলেন। পার্লারের মেয়েরা এলো নাকি সেটা দেখতে। ঘরের এক কোণে বসে জীবনের হিসেব করছেন আদনান ওয়াসিফ। ওনার জীবনদশায় কোনোদিন এমন পরিস্থিতির মুখোমুখি হননি তিনি। নিজের এত বছরের অর্জন করা সততার সম্মান খুইয়ে দিবেন, নাকি পালিয়ে যাবেন, নাকি জীবন দিয়ে হলেও সব আগলে রাখবেন, কোনো সিদ্ধান্তেই উপনীত হতে পারছেন না তিনি। দিনে রাতে এত পরিমাণ হুমকিজনক ফোন কল আর নেওয়া যাচ্ছে না। কি করতে পারি এখন আমি? পরিত্যক্ত একটি বিল্ডিংয়ের আধভাঙা একটি কক্ষে গোপন বৈঠক বসিয়েছেন কয়েকজন গণ্যমান্য ব্যক্তি। তারা সবাই সমাজের উজ্জ্বল ব্যক্তিবর্গ। তাদের ভালো মানুষের আড়ালে মুখোশ জনগণ জানে না। জানানোর দরকারই বা কী? তারা কি দেশের মানুষের মুখের ভাত কেড়ে নিয়েছে? নিজের স্বার্থ নিয়ে ভাবা কি ভুল কিছু নাকি? টাকার প্রতি লোভ কার না আছে? সামান্য একজন নির্বাহী অফিসারের কাছে এভাবে জিম্মি না হয়ে, এত ভয় না পেয়ে ভয়কে জয় করলে কেমন হয় লেফটেন্যান্ট? ভনিতা না করে খুলে বলুন, কি করতে চাইছেন আহমেদ খান? আহমেদ খানের উত্তর শোনায় আশায় বাকি সদস্যরা গভীর আগ্রহ নিয়ে তার মুখপানে দৃষ্টি দিলেন।
যদি ওই নির্বাহী অফিসারই না থাকে আর না কেমন হবে। কথাটি সকলের মনে ধরে গেল। এজন্যই বলি আহমেদ, তুমি আসলেই একটা পাক্কা খিলাড়ি, বলেই হাততালি দিলেন নব্য হওয়া মন্ত্রী মোস্তাক চৌধুরী। আহমেদ খান হুইস্কির গ্লাস 3 আঙুল দিয়ে ধরে তাতে বরফ ঢেলে নাড়তে নাড়তে ঢেউ খেলানো হুইস্কির দিকে তাকিয়ে আবারও বলে উঠল, আমি তো জানি সেনাবাহিনীর লোকেরা হয় সৎ, ন্যায়নিষ্ঠবান, তো তুমি কিভাবে এমন জোচ্চোর হলে লেফটেন্যান্ট? গ্লাসে হুইস্কি ঢালতে ঢালতে বিদঘুটে শব্দে হো করে হেসে উঠলেন লেফটেন্যান্ট। একজন লেফটেন্যান্টকে সরকার বেতন কত দেয় জানো? পাশে থাকা মোস্তাক জানতে চাইলেন কত। মাত্র 29,000 টাকা। কিন্তু আমার পেটটা দেখছ? পেটের দিকে আঙুল তাক করে লেফটেন্যান্ট সকলের উদ্দেশ্যে বললেন, আমার পেট চাই কোটি কোটি টাকা। এখন এই কোটি টাকার খিদেই সামান্য খড়কুটো দিয়ে কিভাবে চলবে আহমেদ? পাশে থাকা খলিল বলে উঠল, আমার বেতনের কথা নাই বা বললাম সাহেব, সামান্য একজন দ্বার প্রহরী, তো সেই হিসেবে কিছুই পায় না। আপনাদের পায়ের ধুলো লাগিয়ে যদি একটু খেয়ে পড়ে বাঁচতে পারি, এটাই আমার জন্য অনেক কিছু। তাহলে ওই কথাই রইল, উড়িয়ে দাও লেফটেন্যান্ট নির্বাহী অফিসারকে। পথের সামনে কাঁটা যত দ্রুত সরাবে তত পথ ভালোভাবে হাঁটতে পারবে, বুঝতে পেরেছ? আর মন্ত্রী শোনো, হারামি যেহেতু হয়েছ, তাহলে সরকারকে কিভাবে কি বোঝাতে হবে আশা করি সব আয়ত্ত করবেন। লেফটেন্যান্ট যেন না ফাঁসে, ফাঁসলে নরম গদিতে কিন্তু বসতে পারবেন না, কথাটা মাথায় ঢুকিয়ে নিন ভালোভাবে, বলে হুইস্কির গ্লাসে ঠোঁট লাগিয়ে এক সিপ টান দিল। রাত 9:25। নামিরা আর সোহাগকে পাশাপাশি বসানো হয়েছে আংটি বদল করানোর জন্য। অনুষ্ঠানটা ঘরোয়াভাবে হচ্ছে। নামিরাকে পুতুলের মতো লাগছে আজকে মোহিতের কাছে। যেহেতু সামনে বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে হবে, তাই আজকে এত বেশি আয়োজন করা হয়নি। আংটি বদল করার জন্য দুটো আংটি মিসেস তারিন একটি ফুলের ডালিতে করে নিয়ে এলেন, এনে সামনের পাতানো টেবিলে রাখলেন। এতদিন পর মোহিত ভালোভাবে সোহাগের দিকে খেয়াল করে দেখল, নামিরার জন্য সোহাগের চোখে গভীর ভালোবাসা, ভালো লাগার হাতছানি। সোহাগকে কেমন যেন পরিপূর্ণ আর উচ্ছ্বসিত লাগছে। আংটি বদল করার জন্য সোহাগ আংটি তুলে নিয়ে নামিরার হাত টেনে নিল, খুবই সন্তর্পণে আংটি পরিয়ে দিল, যেন নামিরার আঙুলও টের না পায়। বিষয়টা খুব ভালো লাগলো মোহিতে। যাক, তার বোন পারফেক্ট কাউকে পেয়েছে। আর যাই হোক, মোহিত বুঝে গেছে এই ছেলের থেকে কখনো নামিরা কষ্ট কী জিনিস তা উপলব্ধি করতে পারবে না। আংটি বদল করার খুশিতে সকলের হাতে তালি দিয়ে হবু কপতিকে কংগ্রাচুলেশন জানালো। এত খুশির মধ্যে মোহিতের নজর গেল তার বাবার দিকে। ভদ্রলোকের বিধ্বস্ত চেহারা মোহিতের মনে ভয়ের স্তূপ জমালো। এমন কি ভাবছেন উনি কি অসুস্থ? নামিরাকে বিয়েতে কি উনি খুশি নন? আপুর জেদের কাছে হার মেনে কি বিয়ে হচ্ছে ওনার অমতে, নাকি অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে? সকল ভাবনাকে দূরে ঠেলে সমস্ত প্রশ্নের উত্তর জানতে বাবার কাছে দ্রুত এসে দাঁড়ালো মোহিত। পাপা, কিছু না লুকিয়ে সত্যি করে বলো কি হয়েছে। আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী পর্ব পেতে হলে আমার চ্যানেলে চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাই।